আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় আবারও সর্বোচ্চ মৃত্যু, প্রাণহানি 23,000 ছাড়ালো, কমছে সংক্রমণ হার। রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান শুরু, এবার কোভ্যাক্সের আওতায় আসলো সিনোফার্মের 17 লাখ ডোজ। ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর, 10 প্রকল্প একনেকে অনুমোদন। পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে চলবে না ফেরি, যেতে হবে বিকল্প রুটে। চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক রাজ ফের রিমান্ডে, সম্পদ অনুসন্ধানে সিআইডি। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। সংবাদে আরও রয়েছে, করোনাকালে রাজধানীতে একদল তরুণের মেহমানখানা, প্রতিদিন 2,500 মানুষ পাচ্ছে খাবার। করোনায় মৃতের সংখ্যা 23,000 ছাড়ালো, একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মৃত্যুর সংখ্যা 264, শনাক্ত 11,164। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 23.54%। এদিকে সারা দেশে 12 আগস্টের পর মডার্নার প্রথম ডোজ বন্ধ হয়ে দ্বিতীয় ডোজ শুরু হবে, আর 14 আগস্ট থেকে শুরু হবে সিনোফার্মের দ্বিতীয় ডোজ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনায় কমছেই না মৃত্যুর সংখ্যা, হাসপাতালগুলোতে রোগীর চাপ আগের মতোই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 92 জন, চট্টগ্রাম বিভাগে 60, খুলনা বিভাগে 27 ও রাজশাহী বিভাগে 25 জন। সারা দেশে 24 ঘন্টায় করোনায় 264 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 23,161। 708টি ল্যাবে 47,424 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 11,164। মোট শনাক্ত 13,76,322। সুস্থ হয়েছে 14,903 জন। 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 85 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 66 এবং 71 থেকে 80 বছরের মধ্যে 48 জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 23.54%। মৃত্যু 1.68 এবং সুস্থতার হার বেড়ে হয়েছে 89.71%। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে 12 আগস্টের পর সারা দেশে মডার্নার প্রথম ডোজ টিকা বন্ধ থাকবে, শুরু হবে দ্বিতীয় ডোজ, আর 14 আগস্ট থেকে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা নিয়ন্ত্রণে চতুর্থ দিনের মতো গণটিকা কার্যক্রমে রাজধানীর কেন্দ্রগুলোতে ছিল দীর্ঘ লাইন। টিকা না পাওয়ার অভিযোগ অনেকের, আর বেশিরভাগ কেন্দ্রেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। মহামারী করোনা নিয়ন্ত্রণে 7 আগস্ট থেকে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। চলমান এ কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। লম্বা সময় ধরে লাইনে অপেক্ষা করছেন শত শত মানুষ। পাড়া মহল্লায় টিকা পেয়ে বেশ আনন্দিত সাধারণ মানুষ। তারা জানান, অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধন করা বেশ কষ্টসাধ্য, তাই স্থানীয়ভাবে টিকা পেয়ে খুশি তারা। তবে গত 3 দিন ঘুরেও টিকা পাননি এমন অভিযোগ আছে সাধারণ মানুষের। টিকা নাই, এই রাতের 4টার সময় 3টার সময় এসে ঘুরে যাই। 3 দিন ধরে আসছি, এর আগে দিন ভোর 5টা বাজে আসছি, তারপরে যে ফিরে গেলাম, এরপর আবার আইলাম 3টা বাজে, তারপর এই পর্যন্ত আইয়া শেষ, মানে ওরা নাই করে এলো। পরদিন আসেন, মানে আজকে আসছি, আল্লাহ যেন কটা বাজে। একজনে 12টা, একজনে 3টা, রাত্রে আসা বসে রয়েছে। এখন আমরা যাইতে পারতেছি না। টিকাদান ব্যবস্থাপনা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে বলেও অভিযোগ অনেকের। বাইরের থেকে লোক এসে ওখানে জড়ায় পরে ফট করে ঢুকে যায়। এই বাউন্ডারিটা পার হইতে পারতেছি না, 3 দিন থেকে এখানে আসি, ওইখান থেকে সিরিয়ালে দাঁড়ায় এখানে এসে শেষ হয়ে যায়। দেই একজনের পিছে 10 জন করে যায়, বিএপি লোক পিছে লোক আসে, ওরা টিকা দিয়া জায়গা, আমরা দাঁড়াই থাকি এখানে। এদিকে পুলিশের দাবি, সাধারণ মানুষের চাপ বেশি থাকায় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যে পরিমাণ লোক আছে সে তুলনায় হয়তো ভ্যাকসিনটা নাই, যার দরুন অধিক লোকের কারণে আমরা
কিছুটা হলেও হিমশিম খাচ্ছি, এটা সত্য কথা। এছাড়া মানুষের তুলনায় টিকা কম বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। টিকার পরিমাণ বাড়ানোর দাবি তাদের। 3টার থেকে লোক বসে থাকে, লাইনে আসে, টিকা হয় না। 300 350 লোকের টিকা দেয়, আসলে টিকিট ছাড়িয়ে যায়। সরকার কাছে দাবি জানাই যেন টিকাটা বাড়াই দেয়। ঢাকার গণটিকা কার্যক্রমে মানুষের উপস্থিতি অনেক বেশি হয়, স্বাস্থ্যবিধির বালাই নেই কোনো টিকা কেন্দ্রে। করোনার টিকা নিতে যা করোনা নিয়ে আরো ঘরে যাইতেছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি রোহিঙ্গা ক্যাম্পে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দফায় 55 বছরের ঊর্ধ্বে 48,000 রোহিঙ্গাকে 56টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মঙ্গলবার সকাল 11টার দিকে কুতুপালং ক্যাম্প 4 এক্সটেনশনে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। 55 বছরের বেশি বয়সী সহ ক্যাম্পের মসজিদের ইমাম ও স্বেচ্ছাসেবকদের প্রথম দফায় টিকা দেয়া হচ্ছে। প্রথম দিন 56টি কেন্দ্রে 7,000 রোহিঙ্গাকে টিকা দেয়া হয়েছে। করোনা থেকে বাঁচতে টিকার ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানান আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। বাংলাদেশ সরকারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার জানান 18 আগস্ট পর্যন্ত ক্যাম্পে টিকাদান কার্যক্রম চলবে। কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফ উপজেলায় যে আমাদের ক্যাম্পসমূহ এফডিএম 34টা ক্যাম্পে আছে। আজ থেকে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে 55 বছর বয়সী উর্ধ্ব 48,000 লোককে এই টিকার আওতায় আনা। টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান, ইউএনএইচসিআর, আইওএম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার কোভ্যাক্সের আওতায় চীন থেকে আসলো সিনোফার্মের 17 লাখ ডোজ টিকা। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম টিকাগুলো গ্রহণ করে। চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা টিকার 3টি চালানে এ পর্যন্ত 70 লাখ ডোজ এসেছে। তবে এই প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় আসলো সিনোফার্মের টিকা। এছাড়া বাংলাদেশকে 2 দফায় 11 লাখ টিকা উপহার দিয়েছে চীন। জরাজীর্ণ, অপ্রশস্ত ও ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভায় ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপনের প্রকল্প সহ প্রায় 8,000 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন পেয়েছে। অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মহাসড়ক উন্নয়ন, পল্লী জীবিকায়ন এবং দেশি বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিও ভিজুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 মন্ত্রণালয় উত্থাপিত 10 প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এসব প্রকল্পের মোট ব্যয় 7,985 কোটি 51 লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে 6,660 কোটি 29 লাখ টাকা, সংস্থার নিজস্ব ব্যয় 137 কোটি 9 লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা 1,188 কোটি 13 লাখ টাকা। সভা শেষে বৈঠকের বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রী। জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ স্থানে বেইলি ব্রিজ ও ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপনে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথাও জানান মন্ত্রী। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ সেতু যেগুলো বললাম না, রংপুরে আমরা চেঞ্জ করছি, কিছুদিন আগে করলাম আমরা দক্ষিণ বাংলায়। তিনি বলেন যে আরও যেখানে যত জরাজীর্ণ বেইলি টেইলি আছে, লেট আস চেঞ্জ ইট অল। গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও 5G সেবা প্রদানের একটি প্রকল্প এদিন অনুমোদন পেয়েছে একনেকে। টেলিটকের শক্তি বৃদ্ধি করার জন্য তাকে কিছু আমরা ইনজেকশন দিচ্ছি। বিশাল বিনিয়োগ আমরা করব যাতে করে এটা আরও শক্তিশালী দাঁড়াতে পারে। আমরা খুব শিগগিরই 5Gতে যাবো আশা করছি। ওর জন্য আমাদের অবকাঠামোকে রেডি রাখতে হবে। নতুন আরেকটি প্রকল্পের মধ্যে রয়েছে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র। জামালপুরের মাদারগঞ্জে কেন্দ্রের নামকরণ করা হয়েছে সোলার পার্ক। ফিজিবিলিটি ফেল করেছে, কত ব্যয় করেছে আগে বলো। তারা বলছে ব্যয় হয় নাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে আর কোনো ফেরি চলতে পারবে না। বিদ্যমান তীব্র স্রোত স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুধু হালকা যানবাহন নিয়ে ফেরিগুলো পার হতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। আর পণ্য ভারী যানবাহন পারাপারে আপাতত বিকল্প হিসেবে পাটুরিয়া দৌলতদিয়া ঠিক করা হয়েছে। এছাড়া হরিণা আলুবাজার রুট দিয়ে ভারী যানবাহন নিয়ে ফেরি পারাপারের ব্যবস্থা করা হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নিজস্ব অধ্যয়নে গর্বের স্থাপনা পদ্মা সেতু। নির্মাণ কাজ যখন শেষ পর্যায়ে তখন নতুন সংকট, সেতুর নিচ দিয়ে চলাচলকারী ফেরির সাথে পিলারের আঘাত। গেল জুলাই মাসে 17 নম্বর পিলারে ধাক্কা লাগার মাত্র 18 দিনের মাথায় আবারও 10 নম্বর পিলারে আঘাত। দুটি ঘটনার পর তদন্ত কমিটির বিশ্লেষণ বলছে, ফেরি পরিচালনার দুর্বলতা যেমন আছে, তেমনি পদ্মায় তীব্র স্রোতে ফেরি যথাস্থান দিয়ে পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। এবার তাই এই নৌ রুটের বিষয়ে অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত নিল নৌ পরিবহন মন্ত্রণালয়। জরুরি ভিত্তিতে যেগুলো আছে, যেগুলো অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, এই ধরনের যানবাহন ফেরিতে পারাপার করা হবে এবং পণ্যবাহী এবং যাত্রীবাহী জন্য আমরা ডেডিকেটেড, সেটা হচ্ছে পাটুরিয়া এবং দৌলতদিয়া, সেখানে ফেরির সংখ্যা বাড়ানো হবে এবং আমরা পণ্যবাহীর জন্য চাঁদপুরে যে হরিণা এবং শরীয়তপুরে যে আলুবাজার, সেখানেও আমাদের ফেরির সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। স্রোত স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। আর এই সময়ে ভারী যানবাহনের জন্য দুটি বিকল্প রুট ঠিক করা হয়েছে। পদ্মা সেতুর এই জায়গাটায় স্রোতের চরিত্র পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, যেখানে ঘূর্ণায়নগুলো শুরু হচ্ছে, এটা আপনি এখন যে অবস্থায় আছে 1 ঘন্টা পরে সেই অবস্থায় থাকতেছেন। এই অবস্থায় এই ফেরিগুলোকে টার্ন নিয়ে সেখানে ওই পিলারের ঠিক মাঝখান দিয়ে বের করে নিয়ে আসা, এটা অনেক মানে পরিস্থিতি দুরূহ হয়ে গেছে। যখন খুব বেশি ওয়েট থাকে তখন ওইটা ফেরিটাকে নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য হয়ে যায় ঘূর্ণায়নের মধ্যে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির আবারও 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে 2 দিন রিমান্ড দেন আদালত। এছাড়া পর্নোগ্রাফির আরেক মামলায় রাজ ও তার সহযোগীর 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এদিকে পরিমণি সহ তার সহযোগীদের সম্পদের অনুসন্ধান করছে সিআইডি। বিস্তারিত মিনালা দিবা রিপোর্টে। 4 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় নায়িকা পরিমণিকে। মাদকের মামলায় আরও 5 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় পরিমণির সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে 2 দিনের ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে 2 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। আর পর্নোগ্রাফি মামলায় রাজ এবং তার সহযোগীকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল, সেখানে মামলাটা পরবর্তীতে এটা ডিবি থেকে সিআইডিতে ট্রান্সফার হয়েছে। এখন যে মাদকগুলি যে তার কাছে পাওয়া গেছে, সেই জিনিসগুলি যে উদ্ধার হয়েছে এবং এটা কার কাছ থেকে, এগুলো উৎসটা কোথায়, এই জিনিসগুলো উদ্ঘাটনও দরকার। তবে পরিমণিকে আবারও রিমান্ডে নেওয়া কোনো যুক্তি নেই বলে জানান আসামি পক্ষের আইনজীবী। আমাদের বক্তব্য হলো রিমান্ডটা না গেলেই ভালো হতো এবং রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। এদিকে পরিমণির একটি সহ মোট 6টি গাড়ি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির হাতে অনেক তথ্যই আছে বলে জানান সিআইডি প্রধান। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 24 ঘন্টায় সারা দেশে 226 জন ডেঙ্গুতে আক্রান্ত। এরিস নিধনে ঢাকার 2 সিটিতে অভিযান অব্যাহত। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের খুঁজে বের করা দরকার বলে মনে করেন বিশিষ্টজনেরা। শোকের মাসে আওয়ামী লীগের মুখপত্র উত্তোলনের আয়োজনে ভার্চুয়াল আলোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সঠিক তদন্তে ষড়যন্ত্রকারীদের স্বরূপ উন্মোচন করতে হবে। অন্য আলোচকরা বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। শোকাবহ আগস্টে আওয়ামী লীগের মুখপত্র উত্তোলনের আয়োজনে এই আলোচনা। ভার্চুয়ালি অংশ নেন বিশিষ্টজনেরা। 15 আগস্টের কাল রাত্রিতে
জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 15 আগস্টের হত্যাকাণ্ড শুধু বঙ্গবন্ধুর পরিবারের উপর নয়, এটি ছিল মুক্তিযুদ্ধের উপর নৃশংসতম হামলা। হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা দরকার বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মঞ্চের খুনিদের পেছনে যারা নেপথ্যের নায়ক, পৃষ্ঠপোষক, কারিগর, কুশীলব, ষড়যন্ত্রের সেই নেপথ্যের নায়কদের আজ খুঁজে বের করা দরকার। অন্য বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হত্যার পেছনের কুশীলব ছিলেন জিয়াউর রহমান। জাতির পিতার পরিবারের যে নির্মম হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার জন্য তারা সেদিন জাতির পিতা সহ পরিবারের সদস্যদের চরিত্র হনন করার ষড়যন্ত্র করেছিল। বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনার মাধ্যমে আরো পরিষ্কার হয়েছে, তথ্য উপাত্তগুলো বেরিয়ে এসেছে যে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সাথে সর্বাঙ্গীনভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং তিনি এই কমান্ড করেছিলেন যে গো অ্যাহেড। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মোটেও মর্মাহত হয়নি, বরং উল্লাসিত হয়েছিল। উল্লাসিত হয়ে বলেছিল প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, তাতে কি আসে যায়। আগামী প্রজন্মকে জানাতে একটি কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদের মুখোশ উন্মোচন করার দাবি জানান বক্তারা। আমি মনে করি এই তদন্ত কমিশন হয়তো সেটিও তুলে দেখবে যে আসলে সীমান্তের ওপারে যে জিয়াউর রহমান কার স্বার্থে কাজ করেছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, 15 আগস্টের হত্যাকাণ্ডের পেছনের সঠিক ইতিহাস জাতির জানা দরকার। বর্তমান প্রজন্ম জানতে পারে যে আমাদের স্বাধীনতার নায়ককে বা স্বাধীনতা নায়কদের কিভাবে, কি নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং 15 আগস্ট কি ঘটেছিল, 15 আগস্টের আগে কি ঘটেছিল। স্বাধীনতার 50 বছর পেরোলেও পূর্ণাঙ্গ ইতিহাস এখনো রচিত হয়নি বলেও আক্ষেপ করেন বিশিষ্টজনেরা। আজকে যদি আমরা একটা বই প্রকাশ করতে পারতাম। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা উত্তর সিটিতে অভিযান চালানো 1,10,000 ভবনের মধ্যে 80,000 ভবনেই মিলেছে এডিসের প্রজনন উপযোগী পরিবেশ। 10 দিনের টানা অভিযানে ভবন মালিকদের $250 কোটি টাকা জরিমানাও করা হয়। এ অবস্থায় এডিস নিধনে উত্তর সিটির অভিযান চলবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যার 80%ই দক্ষিণ সিটির, আর এই কারণেই অভিযান জোরদার করেছে মশক নিধন কর্মীরা। এদিকে 24 ঘন্টায় সারা দেশে 226 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মাহমুদ হাসানের রিপোর্ট। জুলাইয়ের শেষ দিকে হঠাৎ বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা। এই অবস্থায় এডিস মশা এবং তার প্রজনন স্থান ধ্বংস করতে 27 জুলাই থেকে 10 দিনের চিরুনি অভিযানের নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 1 মাসেরও বেশি সময় ধরে মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন ভবন পরিদর্শন করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণ বলছে, এ পর্যন্ত অভিযান চালানো ভবনের 80%ই ডেঙ্গু ঝুঁকিতে। একটা মানুষ যেন আমরা আক্রান্ত না হয়, কেউ যেন ডেঙ্গুতে যেন মারা না যায়, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষ যেন সচেতন হয়, সুস্থতার জন্যই এই সামাজিক আন্দোলন। মেয়র জানান, ডেঙ্গু রোগীর 20% ঢাকা উত্তরের, আর এই সংখ্যা শূন্যের কোটায় না আসা পর্যন্ত কাউন্সিলর ও কর্মকর্তাদের মাঠে থাকার নির্দেশ দেন মেয়র। 54টি ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর, আমার সংরক্ষিত আসনের 18 জন মহিলা কাউন্সিলর, সকলকেই মাঠে থাকতে হবে। তবে দক্ষিণ সিটিতে ডেঙ্গু আক্রান্তের হার সবচেয়ে বেশি। দক্ষিণেও চলছে অভিযান। সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবীদের দিয়ে বাসাবাড়ির ভেতরে মশানাশক ছিটাচ্ছেন স্থানীয় কাউন্সিলররা। আমি যেখানে সকালে লার্ভিসাইডিং করছি, ঠিক বিকালে সেখানেই আমি ফগার মারছি। এতে করে হচ্ছে কি, ডিমটাও মরছে। এই ডিম যেখানে ছিল তার উপরে হয়তো গাছে কোথাও না কোথাও একটা জীবন্ত মশা ছিল, ওই মশাটাও মরে যাচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত মশক বিরোধী অভিযান চালিয়ে যাবে সিটি কর্পোরেশন। আপনাদের আন্ডার কনস্ট্রাকশন এখানে প্রচুর পরিমাণ লার্ভা আছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টার ফলে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে টাঙ্গাইলে অপারেশন কোভিড শিল্ড সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় তিনি আরও বলেন,
দেশে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সরকার আপাতত লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সেনাবাহিনীও তাদের কাজ পুনর্বিন্যাস করবে। এখন উন্নতির দিকে, এই উন্নতির পরিস্থিতিকে অবলোকন করে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত লকডাউনটা শিথিল করা হচ্ছে। আমাদের পেট্রোল কার্যক্রমও সেইভাবে আমরা পুনর্বিন্যাস করব। এবার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর ভিজুয়াল প্রদর্শনী হতে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রবাসী বাঙালিদের এই আয়োজনে প্রবাসে বঙ্গবন্ধুকে তুলে ধরা এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টির বড় একটি সুযোগ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার বিশ্বের সম্মানজনক ভিজুয়াল ডিসপ্লের বড় ক্যানভাস। মুজিব জন্মশতবর্ষে কর্মসূচির অংশ হিসেবে এবার টাইমস স্কয়ারে হতে যাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিকের প্রদর্শনী। প্রবাসী বাঙালিদের এই আয়োজনে খরচের অংশীদার হয়েছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, তারই চেক হস্তান্তর অনুষ্ঠান। পররাষ্ট্রমন্ত্রী জানালেন, এতে দেশের বাইরে বৃহৎ পরিসরে বিশ্বের মানুষের কাছে বঙ্গবন্ধু ও সম্ভাবনার বাংলাদেশকে তুলে ধরার সুযোগ তৈরি হলো। বঙ্গবন্ধু শতবার্ষিকী আর আসবে না, আমার জীবনে আসবে না। আর বাংলাদেশের 50 বছর পূর্তিও আর আমার জীবনে আসবে না। এটা বড় সুযোগ। আর সেই সাথে আমাদের মূল উদ্দেশ্য ছিল এই বাংলাদেশের একটা ব্র্যান্ড নেম তৈরি করা, যে এইটা স্থলাবিহীন জুড়ি নয়, ইট ইজ দ্য ল্যান্ড অফ অপরচুনিটি, ভাইব্রেন্ট ইকোনমি। 200,000-এর মতো লাগে, তো ওখানে সে কিছু তুলবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে এরকম আয়োজন বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টিতে সহায়ক হবে। আগামী মাসে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে যাবেন, যদি অবস্থা ভালো থাকে। আর এর আগে এটা হলে পরে আমাদের একটা বেশ ভালো অবস্থান হবে, যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে এবং আমাদের দেশের জন্য, জনগণের জন্য মঙ্গলকর হবে। 15 আগস্ট শুরু হতে যাওয়া প্রদর্শনীতে 720 বার প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। ঘাতকের বুলেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণটাই শুধু নিতে পেরেছে, মুছে ফেলতে পারেনি তার আদর্শ। সোনার বাংলা গড়ার জাতির পিতার আমৃত্যু স্বপ্ন বাস্তবায়নের পথে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। যদিও আজকের অবস্থানে আসার কাজটি মোটেই সহজ ছিল না। লড়াই করে দেশকে ফেরাতে হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর দর্শনে। মেহেদী হাসানের রিপোর্ট। একটি যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংসপ্রায়, সবখানেই হানাদারদের ভয়াল থাবা। এমন পরিস্থিতিতে 1972 সালে অনেকটা শূন্য থেকে সদ্য স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কলকারখানা নতুন করে চালু, ভেঙে পড়া অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার সংস্কার, জাতীয় সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার অর্থনৈতিক দর্শনে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশের অর্থনীতি। কিন্তু 75-এর 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেট থামিয়ে দেয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সেই প্রচেষ্টা। চলতে থাকে স্বাধীনতা বিরোধী চক্রের শাসন। 1981 সালে দেশে ফিরে পিতার স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরানোর সংগ্রাম শুরু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে 96 সালের নির্বাচনে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। তবে দেশি বিদেশি নানা কূটকৌশলে তাকে পরের নির্বাচনে জিততে দেয়া হয়নি। 2008 সালে জাতীয় নির্বাচনে জনতার নিরঙ্কুশ রায়ে আবারও বিজয়ী হয় আওয়ামী লীগ। পরের দুটি নির্বাচন জিতে টানা 12 বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। রূপকল্প 20-21 দিন বদলের পালা, সেই দিন বদলের শুরু হয়েছিল 2009 তিনি যখন পুনরায় ক্ষমতায় আসেন। শেখ হাসিনার নেতৃত্বে গত এক যুগে অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়েছে বাংলাদেশ।
2008-09 অর্থ বছরে দেশের মোট জিডিপি যেখানে ছিল $91.6 বিলিয়ন, 2020-21 অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে $330 বিলিয়ন। রেমিটেন্স $9.68 বিলিয়ন থেকে $24.77 বিলিয়ন। একইভাবে গত এক যুগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $7.47 বিলিয়ন থেকে $46 বিলিয়ন এবং মাথাপিছু গড় আয় $703 থেকে $2,227 উন্নীত হয়েছে। আর্থসামাজিক খাতেও গত 12 বছরে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। 2009 সালে শেখ হাসিনা যখন দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তখন চরম বিদ্যুৎ সংকটে দেশ। উৎপাদন ক্ষমতা ছিল মাত্র 4,942 মেগাওয়াট, আর 3200 থেকে 3300 মেগাওয়াটের মধ্যে ওঠানামা করত দৈনিক উৎপাদন। তবে মাত্র 12 বছরে বদলে গেছে চিত্র। উৎপাদন ক্ষমতা এখন 25,235 মেগাওয়াট। 2025 সাল নাগাদ যা 30,000 মেগাওয়াট ছাড়াবে। জাতীয় গ্রিডে যোগ হবে পারমাণবিক বিদ্যুৎ। এদিকে 2009 সালে মাত্র 47% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল। 2021 সালে এসে তা 99.5% উন্নীত হয়েছে, অর্থাৎ প্রায় শতভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়। গত এক যুগে সামাজিক নানা সূচকে বাংলাদেশের অগ্রগতি বিশ্ব স্বীকৃত। কমেছে শিশু ও মাতৃমৃত্যুর হার, গ্রামীণ জনপথে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও সুপেয় পানি নিশ্চিত হয়েছে, কমিউনিটি হাসপাতাল থেকে সেবা পাচ্ছে মানুষ। আর এসব কারণে মাত্র 12 বছরের ব্যবধানে 66 বছর 8 মাস থেকে দেশের মানুষের গড় আয়ু উন্নীত হয়েছে 72 বছর 8 মাসে। এদিকে শেখ হাসিনার শাসনামলে কৃষিতেও বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়, তবে উৎপাদন বৃদ্ধির হারের দিক দিয়ে দ্বিতীয় স্থানে। আর ইন্দোনেশিয়াকে টপকে তৃতীয় শীর্ষ ধান উৎপাদনকারী দেশ এখন বাংলাদেশ। অবকাঠামোগত উন্নয়নও এখন অনেকটাই দৃশ্যমান। প্রমত্তা পদ্মায় জেগেছে সেতু, ঢাকার বুকে মেট্রো রেল, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বাঁশখালী, রামপাল, পায়রায় বড় বড় বিদ্যুৎ প্ল্যান্ট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো 4 লেনে উন্নীতকরণ প্রকল্পগুলোর কাজ দ্রুত এগুচ্ছে। তবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনও পাড়ি দিতে হবে অনেকটা পথ। তাই লক্ষ্য পূরণে 2041 সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নাম লেখানোর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। যে গতি থাকা দরকার, যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যে পরিকল্পনা থাকা দরকার, সেগুলো আমরা নিয়েছি। আগামী 100 বছরের উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করা অসাম্প্রদায়িক শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকলেই কেবল ডেল্টা প্ল্যান বাস্তবায়ন সম্ভব বলে মত বিশ্লেষকদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। আফগানিস্তানের 6 প্রাদেশিক রাজধানী তালেবানদের দখলে বিভিন্ন শহরে চলছে লড়াই। শাকের আরজু। রান্নার আয়োজনে ব্যস্ত সবাই। কেউ চাল ডাল ধুয়ে দিচ্ছেন, কেউ বা মাংস কাটছেন। মেহমানদের আসার আগেই সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। চিত্রটি মেহমানখানার। করোনাকালে প্রতিদিনই চলছে এই কর্মযজ্ঞ। আজকে চিকেন কাটতেছি, নেক্সট টাইমে খাবার দেওয়ার সময় খাবার সেল করি, তারপরে মনে করেন যে কোনো কাম থাকলে আমরা করি, মানে সেটা কোনো ভাগ করা নেই। স্বেচ্ছাসেবকদের অনেকেরই রান্নার অভিজ্ঞতা কখনোই ছিল না, তারপরও পরম যত্নে যে যা পারেন সেটাই করছেন মেহমানদের জন্য। যখন মানুষজন খেয়ে যখন বলে যে মামা আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, খুব তৃপ্তি নিয়ে খাইছি, অনেকদিন পরে খাবার খাইলাম, তখন আনন্দে বুকটা ভরে যায়। বড় 4 হাঁড়িতে চাল ডাল আর মুরগি দিয়ে খিচুড়ি হবে। এক একটি হাঁড়ির খরচ 15,000 টাকা। পাশাপাশি মানুষের সেবা করা, এই কাজগুলো করতে ভালো লাগে, নিজের মানে আত্মতৃপ্তির জায়গাটা থেকে এই কাজগুলো করার। রান্না শেষে সারিবদ্ধভাবে প্লেটে খাবার পরিবেশন। সন্ধ্যা 6টা থেকে শুরু হয় খাবার পরিবেশনের কাজ, চলে রাত 10টা পর্যন্ত। রিকশাওয়ালা, দারোয়ান, ছিন্নমূল মানুষেরাই এখানকার অতিথি। আমার একটা নাতিন আছে প্রতিবন্ধী, বুঝছেন, মাদ্রাসা পড়ে 12-13 বছরের কথা, বুঝছেন। এটা লই আমি বাইরে হইনি, আমি নিজে হাত বাড়াই এটা চাই আমাকে খাওয়াই। 2020 সালে করোনা লকডাউন শুরুর পরেই মেহমানখানার যাত্রা শুরু। তারা তাদের জায়গা থেকে এক একটা করে মেহমানখানা বানাক, 64টা জেলায় মেহমানখানা থাক, মানুষ অন্তত না খেয়ে না মরুক। স্বাধীনোত্তর বাংলাদেশের এই গৌরবটা অন্তত থাক যে এই জাতি ভালোবাসতে জানে, এখানে কেউ না খেয়ে মরে না। সংবাদ মাধ্যমে মেহমানখানার গল্পটি উঠে আসার পর অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়েছেন। আর এভাবেই প্রতিদিনই মেহমানদারি করছে মেহমানখানা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর।
আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেলিম রহমান এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া। পর্ষদের ৩৬২তম সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। সেলিম রহমান চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া নতুন ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া কুমিল্লার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা AKM আবু তাহের দেশের বিশিষ্ট শিল্পপতি এবং ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি কিছু হাসপাতাল করোনা রোগীদের মানসম্পন্ন জরুরি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এমন একটি প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল। পর্যাপ্ত অক্সিজেন, ICU, CCU ও ভেন্টিলেশন সুবিধা রয়েছে হাসপাতালটিতে। কম খরচে মানসম্পন্ন চিকিৎসা পেয়ে খুশি রোগীরাও। মানিক শিকদারের রিপোর্ট। বেসরকারি খাতের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির CSR এর অর্থে 2015 সালে যাত্রা শুরু করে SIBL ফাউন্ডেশন হাসপাতাল। প্রথম দিকে ডায়ালাইসিস সেন্টার হিসেবে কাজ করলেও পর্যায়ক্রমে এটিকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক হাসপাতালে রূপান্তরিত করা হয়। মহামারী করোনা মোকাবেলায় 2020 সালে কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে হাসপাতালটি। পর্যাপ্ত অক্সিজেন, ICU, CCU, ভেন্টিলেশন সুবিধা রয়েছে এখানে। আমাদের কাছে কোভিড রোগীদের জন্য 980 সিরিজের লেটেস্ট মডেলের ভেন্টিলেটর আছে পর্যাপ্ত। এছাড়া আমাদের কোনো কোভিড রোগী যদি ডায়ালাইসিস লাগে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক বেডে ডায়ালাইসিস দেওয়ার ব্যবস্থা আছে। হাই ফ্লো মেশিন, বাইপ্যাপ মেশিন, তারপর ব্লাড ওরাম মেশিন, তারপর আমাদের বেনভিউ আছে এখানে। রাজধানীর পান্থপথে গড়ে ওঠা SIBL ফাউন্ডেশনের হাসপাতালের সেবা ব্যবস্থাপনা, ডাক্তার ও অন্যান্য কর্মীদের আন্তরিকতায় সন্তুষ্ট রোগী ও তাদের স্বজনরা। কোভিড পজিটিভ হয়েছেন, হঠাৎ শ্বাসকষ্ট হওয়ায় আমরা দ্রুত এখানে নিয়ে আসি। তো আল্লাহর রহমতে আমি ভালো সেবা পাচ্ছি, কোনো প্রবলেম এখনো পাই নাই। আমাদের সাথে ব্যবহার, কথাবার্তা, আচরণ, ডাক্তারের তারপরে ট্রিটমেন্ট সবকিছু আল্লাহর রহমতে অনেক ভালো করেছেন। হাসপাতালের পরিচালক জানালেন, শুধুমাত্র সেবার মানসিকতা নিয়ে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি, তাই চিকিৎসা ব্যয় অনেক কম। সামাজিক যে দায়বদ্ধতা আছে সেটা থেকেই কিন্তু এই প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে আসছে। যেহেতু জনসেবামূলক প্রতিষ্ঠান এবং এটি স্বল্প খরচেই মূলত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। যারা কোভিড-19 আক্রান্ত হয়ে আমাদের এখানে আসছে তাদের জন্য বিশেষ চিকিৎসা সেবার আমরা বন্দোবস্ত করেছি। করোনা মোকাবেলায় সবাইকে টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ এই চিকিৎসকের। অবশ্যই আমরা তাদেরকে বলবো যে তারা যেন টিকা নিয়ে নেয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় আবারও সর্বোচ্চ মৃত্যু, প্রাণহানি 23,000 ছাড়ালো, কমছে সংক্রমণ হার। রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান শুরু, এবার কোভ্যাক্সের আওতায় আসলো সিনোফার্মের 17 লাখ ডোজ। ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর, 10 প্রকল্প একনেকে অনুমোদন। পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে চলবে না ফেরি, যেতে হবে বিকল্প রুটে। চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক রাজ ফের রিমান্ডে, সম্পদ অনুসন্ধানে CID। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর অ্যাপ, ভিজিট করুন 21eRajTV.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21e24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।